সেহরিশ আয়ানের কথা শুনে তার বুকে কিল ঘুষি পারল, বলল, চলেন, লেট হয়ে যাচ্ছে তো নাকি? আয়ান হেসে বলল, হুম, জো হুকুম মহারানী। আয়ান সেহরিশকে নিয়ে এসেছে তাদের অফিসের থেকে সামান্য কিছুটা দূরে একটা সুন্দর পার্কে। পার্কের মাঝখানে একটা সুন্দর ঝিল মতন, আর চারিপাশে বিভিন্ন বসার জায়গা। গোধূলির পার হয়ে সন্ধ্যা বা রাতের আগমন হচ্ছে। আকাশের মাঝখানে চাঁদের দেখা মিলছে। আয়ান আর সেহরিশ ও বসলো। একটা বেঞ্চ ও সেহরিশ আয়ানের বুকে মাথা থেকে বসে আছে। হঠাৎ আয়ান বলে উঠল, এই মেয়ে, এমন কি আছে তোমার যে আমি বারবার তোমার মুগ্ধতে হারিয়েছি? কেন বারবার বিলীন হতে ইচ্ছে করে তোমার মধ্যে? সেরিস আয়ানের হঠাৎ এমন খাপছাড়া কথা শুনে মুখ টিপে হাসল। তারপর আয়ানের বুক থেকে মাথা তুলে এগিয়ে গেল সামনের ঝিলের দিকে। আয়ানও পিছে পিছে গেল, গিয়ে সেরিসকে জড়িয়ে ধরে তার কাঁধের উপরে মাথা রাখলো। সেরিস এবার আয়ানের হাতটা নিয়ে তার পেটের ওপর রাখলো, বলল, এবার আমাদের ভালোবাসার ভাগিদার আসতে চলেছে মিস্টার মির্জা। আপনি কি জানেন আপনার আর আমার ভালোবাসার চিহ্ন বেড়ে উঠছে আমাদের মধ্যে? সেরিসের এমন কথায় আয়ানের হাত হালকা হয়ে আসলো। সেরিসের পেটের ওপর থেকে আয়ান সেরিসকে সামনের দিকে ঘোরালো। উৎফুল্ল হয়ে বলতে শুরু করলো, কি 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 বলছো তুমি? তোমার আমার ভালোবাসার চিহ্ন? মানে আমি বাবা হতে চলেছে? মানে আমার সন্তান বেড়ে উঠছে তোমার মধ্যে? আয়ানকে এমন খুশি হতে দেখে সেরিসের চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। সে ভেবেও পায়নি আয়ান এতটা খুশি হবে। সেরিস তার নিজের পেটে হাত দিয়ে আয়ানকে বলল, হ্যাঁ, আমাদের সন্তান। আয়ান কথাটা শুনে সেরিসের সারা মুখে চোখের পাতায় ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আয়ান সেরিসকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। এভাবে তারা কতক্ষণ দাঁড়িয়ে ছিল কেউই জানে না, শুধু সাক্ষী ছিল আকাশের উজ্জ্বল উপগ্রহ। আরো কিছু সময় কাটিয়ে তারা পার্কের বাইরে আসলো। সামনে একটা ছোট ক্যাফে দেখে সেরিস আয়ানকে বলল যে সে কফি খাবে, তাই আয়ান সেরিসকে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে বলে নিজে চলে গেল কফি আনতে। সেরিস গাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আয়ান দুই হাতে দুটো কফির গ্লাস হাতে নিয়ে রাস্তা পার করছিল। তখনই তার চোখ যায় সেরিসের কপালে লাল লেজার লাইটে। কিছুক্ষণ পর পর সেই লাইটটি সেরিসের দেহের বিভিন্ন জায়গায় বিচরণ করছে। আয়ান কিছু একটা বুঝতে পেরে রাস্তায় কফিগুলো ফেলে দৌড়ে গেল সেরিসের সামনে। সঙ্গে সঙ্গে একটা বুলেট লাগলো আয়ানের বুকে। সেরিস কিছু বুঝে ওঠার আগেই আয়ান লুটিয়ে পড়ল মাটিতে। অপর পাশের ব্যক্তিটা বলল, শিট! ইস রে, বলেছিল তোকে সামনে আসতে। আমার সব প্ল্যান ভেস্তে গেল। শালা, যদি মরে যাই তাহলে তো আমার সব প্ল্যান শেষ হয়ে যাবে। শিট শিট শিট! সেকেন্ডের মধ্যে কি ঘটলো সেরিস কিছু বুঝে উঠতে পারল না। রাস্তায় আয়ানের নিথর দেহ পড়ে থাকতে দেখে সে নিজেকে সামলাতে পারছে না, না পারছে নড়তে, না পারছে গলা দিয়ে আওয়াজ বার করতে। তার মনে হচ্ছে কেউ যেন তাকে গলায় আর শরীরে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। কোনো মতে সে হঠাৎ চেঁচিয়ে উঠল, আয়ান! বলেই হাঁটু গেড়ে রাস্তায় বসে আয়ানের মাথাটা নিজের কোলের উপর তুলে নিল। দেখে আয়ান কোনো কথা বলছে না, সেন্সলেস হয়ে আছে। আয়ানের মুখে বাড়ি মারতে লাগলো, বলতে লাগলো। আয়ান, চোখ খুলেন, এই কি হলো আপনার? তারপর সে দেখলো আয়ানের শার্টের বাঁ পাশটা রক্তে ভরে গিয়েছে। সেরিস আয়ানকে আরো কাছে টেনে নিয়ে কাঁপা কাঁপা হাতে সবকিছু পর্যবেক্ষণ করছে। রক্ত! আয়ান, চোখ খুলেন। কিছু হয়নি আপনার, চোখ খুলেন আপনি প্লিজ। এতক্ষণে আশেপাশে অনেক লোক ভিড় করে জড়ো হয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। কারণটা স্বাভাবিক, যে আয়ানকে গুলি করা হয়েছে। কেউ কেউ বলছে এ নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ না, না হলে এমন ভাবে কেউ একে গুলি করতো না। এর কাছে যাওয়া যাবে না। ভালো মানুষ হলে কেউ কি আর গুলি করতো? আর দেখো তো, কানাডিয়ান মনে হচ্ছে না। সেরিসের এই মুহূর্তে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। সে বারবার আয়ানকে বলতে লাগলো। এবার সেরিস আশেপাশে তাকালো, তারপর চেঁচিয়ে বলল, প্লিজ হেল্প, প্লিজ। কেউই এগিয়ে আসলো না। সেরিস কাঁদতে কাঁদতে আয়ানকে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই আয়ানকে সামলাতে পারছে না। এবার ভিড় ঠেলে একজন অর্ধবয়স্ক লোক সেরিসের কাছে আসলো, ভালো করে তাকে দেখে নিল, পরপর বাংলা ভাষায় বলল, আশেপাশে পরিচিত কেউ নেই, থাকলে তাকে ফোন দিন। এনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তারপরে সেই ব্যক্তিটি আয়ানের পালস চেক করতে লাগলো।
একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শেরিশকে জানালো, যা করার তাড়াতাড়ি করুন, পাস চলছে, এনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সেরিশ এই মুহূর্তে কি করবে কিছু ভেবে পাচ্ছে না, তাই আগন্তুক ব্যক্তিটির কথায় তার ঠিক লাগলো। সঙ্গে সঙ্গে আয়নের প্যান্টের পকেট থেকে তার ফোনটা বার করে কাঁপা কাঁপা হাতে শিহাবকে ফোন লাগালো। কল রিসিভ হতেই শিহাব বলল, হ্যাঁ স্যার। শিহাবের পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগে সেরিশ কাঁদতে কাঁদতে বলল, শিহাব তাড়াতাড়ি আসেন। আয়ান, আয়ান। সেরিশের গলা ধরে আছে, সে কিছু বলতে পারছে না ঠিকভাবে। আয়ান স্যারের কি হয়েছে? আপনি কোথায়? হ্যালো হ্যালো। সেরিশের এমন অবস্থা দেখে আগন্তুক ব্যক্তিটা সেরিশের হাত থেকে ফোন নিয়ে বলল, আয়নের গুলি লেগেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর আগন্তুক ব্যক্তিটি শিহাবকে ঠিকানা দিলে প্রায় 10 মিনিটের মাথায় সে পৌঁছায়। এসে দেখে সেরিশের কোলে আয়ানের মাথা। সেরিশ চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, আয়ান, আপনার কিছু হবে না, আমি কিছু হতে দেব না আপনার। শিহাব এখনই আসুন, সে আসছে, আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না, আমি যেতে দেব না। শিহাব এমন অবস্থা দেখে অবাক হয়ে গেল। হঠাৎ আয়ানের গুলি লাগলো, সে কিছু ভেবে উঠতে পারছে না। সঙ্গে সঙ্গে সে সেরিশের কাছে গিয়ে আয়ানকে ধরে তারা দুজন মিলে গাড়িতে তুলল। শিহাব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পাশে একটা হসপিটালে নিয়ে যায়। আয়ান পুরো সেন্সলেস হয়ে আছে। হসপিটালে গিয়ে তাকে তাড়াতাড়ি এমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হয়, এমার্জেন্সি অস্ত্রোপচারের জন্য। ততক্ষণে শিফা আর মিস জেমি আর মিসেস লিলিও চলে এসেছে। মূলত শিহাব সেরিশের অবস্থা দেখে অন্তকে জানায় যে তাদের সবাইকে নিয়ে আসতে, তাই যতটা দ্রুত সম্ভব সবাইকে নিয়ে এসেছে। সেরিশের এক পাশ মিসেস লিলি ও শিফা বসে আছে এবং মিস জেনি দাঁড়িয়ে আছে। তারা সকলে সেরিশকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই সেরিশকে সামলানো যাচ্ছে না। মিস জেনি সেরিশকে বলল, এই অবস্থায় বেশি কান্না করো না, আয়নের কিছু হবে না, তুমি নিজেকে সামলাও। তারপর মিস জেনি এক গ্লাস পানি সেরিশের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, পানিটা খেয়ে নাও, আর এমনভাবে জোরে জোরে কান্না করো না, তোমার আর বাচ্চার পক্ষে ভালো হবে না। মিস জেনি এর এমন কথায় মিসেস লিলি এবং শিফা একে অপরের মুখের দিকে তাকালো। এই সময় তারা খুশি হবে কি করে কিছু ভেবে পাচ্ছে না। পরপর তারা সবাই মিলে সেরিশকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু অবশেষে তারা কোনোভাবেই সেরিশকে বোঝাতে পারছে না। এদিকে আর শিহাবও ভেবে পাচ্ছে না হঠাৎ করে আয়ানের ওপর অ্যাটাক কিভাবে হলো। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অস্ত্রোপচারের পর ডাক্তার বার হয়ে আসলো। সেরিশ কাঁদতে কাঁদতে ঝিমিয়ে গিয়েছে, চোখে পানি শুকিয়ে গেছে। ডাক্তার বের হয়ে আসতে সেরিশ দৌড়ে ডাক্তারের কাছে যায়। তার পিছন পিছন সবাই যায়। সেরিশ ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, আমার আমার আয়ান, আমার আয়ানের কি অবস্থা এখন? ঠিক আছে তো? উনিও, ওনার ওনার কিছু হয়নি তো? কি হলো বলেন না, ওনার কিছু হয়নি বলেন। সেরিশ ডাক্তারকে বলার সুযোগই দিচ্ছে না। সেরিশ কান্না করতে করতে বলেই যাচ্ছে। এরই মাঝে ডাক্তার বলে উঠল, রিল্যাক্স মিসেস আয়ান মির্জা, উনি আপাতত ডেঞ্জার মুক্ত আছেন। গুলি ওনার বুকে লেগেছে, কিন্তু সেটা বুক ভেদ করে বেশি ভিতরে যেতে পারেনি। সামান্য 1 ইঞ্চির জন্য উনি বেঁচে গেছেন, আর 1 ইঞ্চি গুলি ভিতরে গেলে ওনার হার্টে আঘাত লাগতো। উপরওয়ালার কাছে শুক্রিয়া আদা করেন, আর একটু হলে ওনার বেঁচে থাকা সম্ভব থাকতো না। আপনি প্লিজ শান্ত হন। ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। তৎক্ষণাৎ সেরিশ বলে উঠল, আমি আমি কি দেখা করতে পারি এখন ওনার সাথে? ডাক্তার পরক্ষণে পরিষ্কারভাবে জানান, এই মুহূর্তে না, ওনাকে এখন ওটি থেকে আইসিইউতে শিফট করা হবে, তারপরে আপনি ওনার সাথে দেখা করতে পারবেন। আর হ্যাঁ, ওনার এখনো জ্ঞান ফেরেনি। আমরা ঠিক বলতে পারছি না ওনার কখন জ্ঞান ফিরবে, হয়তো কিছু সময় লাগতে পারে। মেবি 48 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। রাত 10:30 সেরিশ এখন আয়ানের আইসিইউ রুমের বাইরে বসে আছে। কিছুক্ষণ আগেই আয়ানকে আইসিইউ রুমে শিফট করা হয়েছে। ডাক্তারের কথা মতো আয়ানকে আইসিইউ রুমে শিফট করার পর সবাই আইসিইউতে ঢোকে আয়ানকে দেখতে। আইসিইউতে ঢুকতেই সবাই দেখে আয়ান নিথর হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগে অস্ত্রোপচারের দরুন বুকে তার ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেনের মাস্ক পরিহিত, হাতে ক্যানেলা লাগানো, তাতে স্যালাইন চলছে। এমন শক্তপোক্ত দৃঢ় মেজাজি মানুষটার হঠাৎ এমনভাবে নুয়ে পড়া দেখে সেখানে উপস্থিত মিস জেনি, মিসেস লিলি, শিফা, শিহাব সবারই এক অজানা খারাপ লাগা কাজ করছে। মূলত তারা কোনোদিন আয়ানকে এমন অবস্থায় দেখেনি। যখনই দেখেছে
এক শক্তপোক্ত তীব্র মেজাজি এবং দায়িত্বশীল আয়ানকে দেখেছে। সেরিস আইসিইউতে ঢুকতেই নীরব দর্শকের নয়, একভাবে এক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। আয়ানকে দেখে তার তখনকার স্মৃতি চোখের সামনে ভাসছে। তার সামনেই কেমনভাবে আয়ান মাটিতে লুটিয়ে পড়ল, কেমনভাবে গুলি লাগলো। এত সবকিছু ভাবতে ভাবতেই কান্নারত অবস্থায় সেরিস ছোট ছোট পায়ে এগিয়ে যায় আয়ানের কাছে। আয়ানকে এক পলক দেখে আয়ানের বুকে যে 5টায় গুলি লেগেছে তার ওপর পাশে মাথা থেকে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ এমন পরিস্থিতি দেখে সকলেই সেরিসকে থামাতে চাইলো। কেবিনের মধ্যে থাকা নার্স তড়িঘড়ি করে সেরিসকে আয়ানের বুকের ওপর থেকে তুলতে লাগলো, কিন্তু সেরিস নার্সের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে জোরে জোরে চিৎকার করে কাটতে লাগলো। নার্স অবস্থা বেগতিক দেখে বাকিদের উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ ওনাকে পেশেন্টের কাছ থেকে সরান। পেশেন্টের অবস্থা এমনিও খুব একটা ভালো না, তার উপরে একটু আগেই অস্ত্রোপচার হয়েছে, এমন ভাবে ওনার বুকে আঘাত লাগবে। আর প্লিজ আপনারা ওনাকে নিয়ে বার হয়ে যান। নার্সের কথা কানে আসতেই সেরিস কান্নারত অবস্থায় চিৎকার করে বলল, না না, আমি কোথাও যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। মিসেস লিলি এবার সেরিসের পাশে এসে সেরিসকে এক হাত দিয়ে টেনে তুলতে তুলতে বলল, আচ্ছা, কোথাও যেতে হবে না, আপাতত আয়নের বুকের উপর থেকে উঠো, কারণ আয়নের বুকের ওপর প্রেসার ক্রিয়েট হচ্ছে, এতে আয়নের ক্ষতি হবে। তার উপর আয়নের এখনো জ্ঞান ফেরেনি। মিসেস লিলির কথাটা শোনা মাত্রই সেরিসের স্মৃতিচারণ হলো যে সে কি করছিল। সঙ্গে সঙ্গে আয়নের বুকের ওপর থেকে উঠে দাঁড়ালো, ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, ওনার কখন জ্ঞান ফিরবে মিষ্টিমা? ওনার কিছু হবে না তো? আমার বুকের মধ্যে কেমন হচ্ছে একটা, ওনাকে উঠতে বলো না। সেরিসের এমন পাগলামি দেখে মিস জেনি এগিয়ে আসলেন এবং বললেন, আয়নের কিচ্ছু হবে না। ডাক্তার তখন কি বললো শুনলে না? কিছুক্ষণের মধ্যে আয়নের জ্ঞান ফিরে যাবে। ততক্ষণ চলো, তুমি কিছু খেয়ে নেবে, রাত হতে আসলো, তুমি কিছুই খাওনি ঠিক মতন। মিস জেনির কথায় সেরিস ফোপাতে ফোপাতে বলল, না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আমি কিচ্ছু খাবো না, আমার খিদে নেই। সেরিসের এমন কথায় মিস জেনি বললেন, তা বললে তো হয় না, তুমি খেতে না চাইলে এখন অন্তত তোমার পেটে থাকা ছোট্ট মানুষটার জন্যও তো কিছু খেতে হবে। মিস জেনির কথাটা শোনা মাত্রই সেরিসের হাত চলে যায় পেটে। রাত 11:45। আইসিইউ কেবিনের বাইরে সকলে বসে আছে। কিছুক্ষণ আগেই অন্ত সকলের জন্য খাবার নিয়ে আসে। সকলে সেরিসকে খাইয়ে নিজেরাও কিছু খেয়ে নেয়। রাত্রে যেহেতু আয়ানের কাছে সকলে থাকতে পারবে না, ডাক্তার নির্দেশ দিয়েছে যে কোনো ডাক্তারকে থাকতে, তাই শিহাব আজকে রাত্রে থাকবে। সবাই মিলে ঠিক করলো। সেরিস কোনো মতেই বাড়ি যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু সকলের বোঝানোতে শেষমেশ সেও রাজি হলো। তার রেস্টের প্রয়োজন মূলত তাদের সন্তানের জন্য। তাছাড়াও সেরিসের অবস্থা খুব একটা ভালো না। আয়ানের অ্যাক্সিডেন্টের পর থেকে ভালোই পাগলামি করেছে, তাই সকলে বুঝিয়ে শেষমেশ রাজি করালো সেরিসকে বাড়ি যাওয়ার জন্য। সকলে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। সেই রাতটা সেরিস নির্ঘুম কাটিয়েছিল। তার সাথে মিসেস লিলিও ছিল। সে ঘুমানোর চেষ্টা করলেও তাই চোখে ঘুম আসেনি। পরে ভোরের দিকে তাই চোখটা লেগে আসে। পরের দিন বিকালে সবাই সেরিসকে নিয়ে চলে আসলো হসপিটালে। সকালবেলায় সেরিস প্রচুর জোর করেছিল হসপিটালে আসবে বলে, কিন্তু মিস জেনি আর মিসেস লিলি, শিফা সকলের বোঝানোর সে আর কিছু বলতে পারেনি। সকাল থেকেই তার মনটা হাঁসফাঁস করছে আয়ানের একবার দেখার জন্য। সারা রাত শিহাব আয়ানের সাথে থাকায় সকালবেলায় অন্ত হসপিটালে আসে এবং শিহাব চলে যায় বাড়ির উদ্দেশ্যে ফ্রেশ হতে। ডাক্তার সকালবেলা চেক আপের পর জানিয়েছে আয়ানের কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফেরার সম্ভাবনা আছে। মূলত চেক আপে অনেকটা ইমপ্রুভ দেখা দিয়েছে। মাঝে মধ্যে আয়ানের হাত পা কিছুটা নড়ছে। বিকালে সকলে হসপিটালে এসে আয়ানকে এক পলক দেখে আইসিইউ থেকে বাইরে বার হয়ে যায়, কিন্তু সেরিস আয়ানের পাশে ওর একটা হাত আঁকড়ে ধরে পাশের চেয়ারটা টেনে বসে থাকে। সময়টা তখন সন্ধ্যা 6:15। আয়ান পিটপিট করে চোখ খোলে। মূলত অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ থাকায় চোখটা খুলে তীব্র আলো চোখে লাগতেই আবার চোখটা বন্ধ করে নেয়। সঙ্গে কিছুটা নড়ে চড়ে ওঠে। পাশে নার্স তখন আয়ানের স্যালাইন বোতল চেঞ্জ করছিল।
আয়ানকে দেখে সঙ্গে সঙ্গে রুমের লাইটটা হালকা কমিয়ে দেয় এবং মুখ থেকে অক্সিজেনের মাস্কটা নামিয়ে নেয়। কিছুক্ষণ পর আয়ান আস্তে আস্তে চোখ খুলে তাকায়। এরই মধ্যে নার্স বাইরে চলে যায় ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে। আয়ান নড়ে চড়ে উঠতে দেখে যে তার বাঁ হাতটা কেউ আঁকড়ে ধরে আছে। পাশে তাকাতেই দেখে সেরিস তার হাতটা আঁকড়ে ধরে তার দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। মূলত বসে বসেই সে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ আগে শিহাব জুহিকে নিয়ে কেবিনে ঢুকতেই সেরিসকে ঘুমন্ত অবস্থায় দেখে। আজকে জুহি আয়ানের এমন অবস্থা শুনে এসেছে দেখার জন্য। তারা দুজনে আইসিইউতে ঢুকে সেরিসের ঘুমন্ত অবস্থায় দেখে অনেক কান্নাকাটি এবং চিন্তার কারণে ক্লান্ত হয়ে সেরিস ঘুমিয়ে পড়েছে এটা সে বুঝতে পেরেছিল। তাই আয়ানের দেখভাল করার জন্য নার্সকেও সে বলে গিয়েছিল যে সেরিসকে কিছু না বলতে। আয়ান সেরিসকে ঘুমন্ত অবস্থায় দেখে তার ডান হাতটা এগিয়ে সেরিসের মাথায় রাখলো। মাথায় কারো ছোঁয়া পেয়েই তড়িঘড়ি করে উঠে বসে সেরিস। সঙ্গে সঙ্গে তার চোখ পড়ে আয়ানের দিকে। দেখে সে তাই দিকে তাকিয়ে আছে। আয়ান কিছু বলতে দেওয়ার আগেই সেরিস বলতে থাকে, আপনি কখন উঠলেন? আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও ব্যথা করছে না তো? কিভাবে আপনার সাথে এমনটা হলো? আপনি জানেন আপনার কিছু হয়ে গেলে আমার কি হতো? আপনি কিভাবে এমনটা করতে পারলেন? মূলত আমার কথা না ভেবে আমাদের সন্তানের জন্য আপনি। সেরিসকে কিছু বলতে না দিয়ে আয়ান সেরিসকে হাত দিয়ে ইশারায় চুপ করতে বলে। ধীরে ধীরে উঠে বসতে থাকে। তখনই বাইরে থেকে ডাক্তারের আওয়াজ আসে। এই, আপনি ওভাবে উঠে বসবেন না মিস্টার মির্জা, ওয়েট। বলেই ডাক্তার তাড়াতাড়ি করে এসে আয়ানের বেডটা ফোল্ড করে উঠে বসায়। এরপর সেরিসকে উদ্দেশ্য করে বলে, মিসেস মির্জা, আপনি একটু বাইরে যান প্লিজ, আমি মিস্টার মির্জার চেক আপটা করে নিই। ডাক্তারের কথা শুনে সেরিস আয়ানের দিকে এক পলক তাকিয়ে আইসিইউ থেকে বার হয়ে যায়। আয়ান সেরিসের দিকে তাকে মুচকি হাসে। কিছুক্ষণ পর ডাক্তার বার হয়ে আসে। ততক্ষণ সবাই জেনে গেছে যে আয়ানের জ্ঞান ফিরেছে। ডাক্তার সবাইকে উদ্দেশ্য করে বলে, এবার চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই মিস্টার মির্জা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। ওনার একটু রেস্ট দরকার। আর কিছুক্ষণের মধ্যে মিস্টার মির্জাকে নর্মাল কেবিনে শিফট করব। উনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। কথাটা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কথাটা শুনে সবার যেন স্বস্তি হয়। ডাক্তার চলে যেতে নিলেই সেরিস বলে ওঠে, ডাক্তার, আমি কি এখন মিস্টার মির্জার সাথে দেখা করতে পারি? ডাক্তার মুচকি হেসে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে সেরিস আইসিইউতে ঢুকে পড়ল। আইসিইউতে ঢুকতেই দেখে আয়ান আগের মতো অর্ধশোয়া অবস্থাতেই আছে। পাশে নার্স আয়ানের সেলাইন খুলে রাখছে। সেরিস ধীরে ধীরে এগিয়ে গিয়ে আগের ন্যায় চেয়ারটা টেনে বসলো। আর চোখে নার্সের দিকে তাকাতে নার্স স্যালাইনের প্যাকেটটা নিয়ে আইসিইউ থেকে প্রস্থান করলো। সঙ্গে সঙ্গে সেরিস তিতি বিরক্ত হয়ে দাঁত খিচে আয়ানের দিকে তাকিয়ে বলল, আপনার সাহস কি করে হয় এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকার? হ্যাঁ, আপনি জানেন আমার কতটা কষ্ট হচ্ছিল? আপনাকে তো আমি মেরেই ফেলবো। সেরিসের এমন কথা আয়ান বোকা বনে গেল। ভীত কণ্ঠে শুধালো, এতক্ষণ তো মৃত্যুর সাথেই লড়ছিলাম, সব তো ঠিক হলাম, আর ঠিক হতে না হতে এর মধ্যে তুমি আমাকে মেরে ফেলে হুমকি দিচ্ছ বউ? সেরিস আয়ানের কথায় মুখ বাঁকালো। আয়ান আবার বলল, আমি তোমার ছেড়ে কোথাও যাচ্ছি না বউ। এখনো তো অনেক পথ চলা বাকি। তোমার মধ্যে যে আমাদের ছোট্ট সন্তানটা বেড়ে উঠছে, তার সাথে এখনো অনেক দুনিয়া দেখা বাকি। তারপরও তো এমনভাবে আরো 2টা 3টা 4টা 5টা করে একটা ফুটবল টিম বানানো বাকি। কি পারবো তো সামলাতে বউ? শেষের বউ শব্দটা আয়ান বেশ টেনে টেনে বলল। আয়ানের এমন ঠোঁটকাটা কথা শুনে সেরিস আয়ানের বুকে কিল মারতে মারতে বলল, অশুভ ঠোঁটকাটা বেয়াদব নির্লজ্জ কোথাকার। সঙ্গে সঙ্গে আয়ান আহ শব্দ করে উঠল। সেরিস বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে আয়ানের বুকে হাত রেখে বলল, সরি সরি, আমি বুঝতে পারিনি। আরে আরে, কোথায় লেগেছে আপনার? কই দেখি দেখি আমি। সেরিসের কথা বলার মাঝে আয়ান শব্দ করে হেসে উঠল। আয়ানের হাসি দেখে সেরিস চোখ ছোট ছোট করে সোজা হয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকায়। আয়ান এই সুযোগে সেরিসের হাতটা ধরে টেনে বেডে তার পাশে বসিয়ে বাঁ হাত দিয়ে কোমর জড়িয়ে গালে আলতো করে শব্দ করে চুমু খায়। বলে, কেটে গেছে আরো 1 সপ্তাহ। আয়ান এখন অনেকটাই সুস্থ, হাঁটাচলা সবটাই করতে পারছে। ডাক্তার বলেছে আজ বিকেলে রিলিজ দিবে। হসপিটালে 1 সপ্তাহের মধ্যে রাতে অন্ত আর শিহাব এরাই ছিল। সেরিস প্রথমে জেদ ধরেছিল থাকবে বলে, কিন্তু তার এমন অবস্থায় ডাক্তার রাত না জাগা
এবং আরও নানা বিষয়ে খেয়াল রাখতে বলেছে। তাই পরিস্থিতির চাপে পড়ে সেও মানতে বাধ্য হয়েছে। কিন্তু প্রতিদিন মিস জেনি আর মিসেস লিলি আর শিফায়ের সাথে হসপিটালে আসা যাওয়া করত। আজ যেহেতু আয়ানকে রিলিজ দেবে, তাই সকাল থেকে অন্ত শিহাব হসপিটালে আছে। সেরিস আর শিফা দুজন রেডি হয়ে বের হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। মিসেস লিলি আর মিস জেনি বাড়িতেই থাকবে। সেরিস আর শিফা দুইজনে আজ ট্যাক্সি নিয়েছে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। শিহাব আসতে চেয়েছিল, কিন্তু সেরিস মানা করেছে। তাই তারা দুজনেই ট্যাক্সি করে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছে। মাঝ রাস্তায় হঠাৎ করে তাদের গাড়ির সাথে কারোর ধাক্কা লেগে যায়। টাল সামলাতে না পেরে সেরিস আর শিফা দুজনেই সামনের দিকে ঝুঁকে যায়। সেরিস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে? আসলে ম্যাম, হঠাৎ করে গাড়ির সামনে কে চলে আসায় ধাক্কা লেগে গিয়েছে। আপনি বসেন, আমি গিয়ে দেখছি। ড্রাইভারের মুখে এমন কথাটা শুনে বিরক্তি নিয়ে সেরিস ও বার হয় সাথে শিফা। গাড়ি থেকে বার হয়ে দেখে যে তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিটা আর কেউ না, আয়ান। এর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তাকে হেল্প করা বৃদ্ধা লোকটি। সেরিস দেখে লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। সেরিস তাড়াতাড়ি করে লোকটির পাশে বসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সেরিসের কথা শুনে শিফা বলে, তুমি এনাকে চেনো ভাবি? সেরিস বলে, হ্যাঁ, সেদিন রাতে আয়ানের গুলি লাগার পর উনিই আমায় হেল্প করেছিলেন। তুমি প্লিজ হেল্প করো আমায়। হ্যাঁ। শিফা কথাটা বলার সঙ্গে সঙ্গে পেছন দিয়ে তার মাথায় কেউ খুব জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার চোখ ঝাপসা হয়ে আসে। শিফা আর দাঁড়িয়ে থাকতে পারল না। এহেন কাণ্ডে সেরিস অবাক হয়ে যায়। উপরে তাকিয়ে দেখে ড্রাইভার হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। মূলত তিনি আঘাত করেছেন শিফাকে। সেরিস যেই বসা থেকে উঠতে যাবে, তখনই তার হাতে টান পড়ে সে তাকিয়ে দেখে বৃদ্ধ লোকটি তার হাত আটকে ধরে রেখেছে। সেরিস কিছু বলতে যাবে, তখনই বৃদ্ধ লোকটি বলে, কোথায় যাবে তুই? সেদিন সব প্ল্যান নষ্ট করে দিলে, আর তো তোকে ছাড়ছে না। বৃদ্ধ লোকটির কথা শেষ হওয়ার সাথে সাথে চারপাশ দিয়ে কতগুলো ছেলে বার হয়ে আসে। তাদেরকে উদ্দেশ্য করে বৃদ্ধ লোকটি বলে, ধর মেরে শালা, অনেক কষ্ট ধরেছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেগুলো সেরিসের হাত পা বাঁধতে লাগলো। সেরিস জোরে জোরে হাত পা ছুটাতে লাগলো। এই ছাড় তোরা আমার। কে 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 আপনি? এইসব কি বলছেন? আমাকে কেন ধরবে না? আমাকে ধরার জন্য কি চেষ্টা করেছেন? কি হচ্ছে এসব? সেরিসের কথা শেষ হওয়ার সাথে সাথে বৃদ্ধ লোকটি উঠে দাঁড়াতে দাঁড়াতে জোরে জোরে হাসতে লাগলো। বলল, তোর আদরের পর তোকে সব জানালো, কিন্তু আমি কি সেটা জানাতে ভুলে গেছে? বাহ বাহ বাহ। শিফা আশেপাশে কি হচ্ছে কোনো রকম বুঝে সেরিসকে আটকাতে চাইলে বৃদ্ধা লোকটি ড্রাইভারের থেকে লাঠিটা নিয়ে আরো একবার শিফার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে মাটিতে। এটা দেখে সেরিস খুব জোরে চিৎকার করে বলে, এই ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। তোরা কেউ ছাড় পাবি না। ছাড় আমায়। বৃদ্ধা লোকটি খানিকটা ঝুঁকে এক হাত দিয়ে সেরিসের গাল টিপে ধরে বলে, বড় কথা বেরোচ্ছ না, তোর মুখ দে, দাঁড়া। কথাটা বলেই সেরিসের গায়ে থাকা ওড়নাটা খানিকটা ছিঁড়ে ওর মুখ বেঁধে দেয় এবং সেরিসকে সে ট্যাক্সিতে করে নিয়ে চলে যায়। এদিকে শিফা কোনো রকম দূরে ছিটকে পার্সটা নিয়ে তার থেকে ফোন বের করে কল করে অন্তকে। অন্ত কল ধরতেই, প্লিজ তুমি যেখানেই থাকো এক্ষুনি চলে আসো। ওরা ওরা সেরিসকে। পরের কথাগুলো আর বলতে পারলো না। তার আগেই পুনরায় মাটিতে লুটিয়ে পড়ল শিফা। শিফায়ের এমন কথা শুনে অন্ত জোরে জোরে বলল, কি 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 হয়েছে? কোথায় আছো তুমি? কারা কারা কি করেছে? শেরিশকে কি? অন্ত তখন আয়ানের কেবিনেই ছিল। তারা সকলেই রেডি হচ্ছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ অন্তর এমন কথা শুনে আয়ানের বুঝতে বাকি রইল না কি হয়েছে। কারণ তার গুলি লাগার পর থেকেই তার মনে নানা রকম প্রশ্ন আসতেই থাকে। বুঝতেও পারলো যে কাজটা কার হতে পারে। সঙ্গে সঙ্গে আয়ান শিহাবকে বলল, শিহাব, গাড়ি বের করো, কুইক। শিহাব আয়ানের এমন কথায় প্রতি উত্তর করে বলল, কিন্তু স্যার আপনার এই অবস্থায় এমনভাবে বাইরে যাওয়া উচিত। শিহাবের এমন কথায় আয়ান কেবিন থেকে বার হতে হতে রেগে গিয়ে বলে, শালা, আমি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নেই। বউ আমার না তোর, তোকে যেটা বলা হয়েছে সেটা কর, বাকিটা আমি বুঝে নেব। আমি মরে যেতে পারি, কিন্তু যেন আমার বউয়ের কিছু না হয়। ওকে আমি কিচ্ছু হতে দেবো না। তোকে যতটুক বলা হয়েছে ততটুক কর। আয়ানের এমন কথায় শিহাব দৌড়ে কেবিন থেকে বার হয়ে গাড়ি বের করে অন্ত আয়ানকে গাড়িতে নিয়ে এসে বাসায় আয়ান বলে, শিহাব, ড্রাইভিং সিট থেকে সর, আমি ড্রাইভিং করব।
শিহাব বলে। কিন্তু আয়ান শিহাবকে বাধা দিয়ে বলে। কোনো কথা না, তোকে যতটুকু বলা হয়েছে ততটুকু কর। কথাটা বলে আয়ান ড্রাইভিং সিটে বসতে বসতে বলে। অন্তু, লোকেশন বল। অন্ত বলে। শিফা সম্পূর্ণ কথাটা বলার আগেই কল কেটে দিয়েছে। আমি লোকেশন ট্র্যাক করেছি, এই যে। গুড। কিছুক্ষণের মধ্যে তারা সকলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়। গিয়ে দেখে শিফাকে ঘিরে কিছুজন দাঁড়িয়ে আছে। অন্তত তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে শিফায়ের কাছে যায়। গিয়ে দেখে শিফা অজ্ঞান হয়ে পড়ে আছে। অন্ত শিফাকে কোলে তুলে গাড়িতে এনে বসিয়ে দেয়। তখনই আয়ানের ফোনে কল আসে। কল রিসিভ করতেই। কি ভেবেছিলিস তুই এত সহজে সবকিছু পেয়ে যাবি? আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। ঠিক যেভাবে তোর মা বাপকে মেরেছিলাম এমনভাবে সবকিছু শেষ করে দেব। তোর বউ এখন আমার কাছে। কথাটা শুনে আয়ান হাত মুঠো করে দেয়। সঙ্গে সঙ্গে চোখ লাল হয়ে যায়, যেন মনে হবে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আয়ান বলে। আমার বউয়ের গায়ে যদি একটা টোকা লাগে তো বলে দিচ্ছে আমার থেকে খারাপ কেউ হবে না। না, আমারও মন মানছে না যে তোর এত সুন্দর বউকে মেরে ফেলি। সেই দিনই তোর বউকে মারতে চেয়েছিলাম, তারপর তোকে। কিন্তু দুর্ভাগ্যবশত তোর বউয়ের কপালে লাগা গুলিটা তুই খেলি বুকে। কি ভালোবাসা! তোর বাপ তো তোর মারে এরকম ভালোবাসত। কিন্তু কি জানিস, আমি না এই ভালোবাসা দেখতে পারি না। সেদিন তুই মরলে তো আমার সব প্ল্যানই নষ্ট হয়ে যেত। ওই জন্য তোকে বাঁচানোর জন্য ওই ভিড়ের মধ্যে আমি এগিয়ে গিয়েছিলাম। ভাগ্যের কি পরিহাস, তোর বউ আমারে ভালো মানুষ বলে বিশ্বাস করে নিল। তুই চিনলেও তোর বউ তো আমাকে চেনে না। ওর থেকে ভালো তোর বউকে না মেরে চল একটা খেলা খেলি। জানোয়ারের বাচ্চা, আমার বউয়ের গায়ে যদি একটা টোকা লাগে আমি বলে রেখে দিচ্ছি আমার থেকে খারাপ আর কি হবে না। তোর কি লাগবে বল। আরে থাম খেলাটা তো শোন। আমি একটা জায়গার লোকেশন SMS করে দিচ্ছি। চুপচাপ যে টাইমে বলবো সে টাইমে সেখানে চলে আয়। সাথে আমার কিছু দলিলে সাইন করবি। আর তোর ব্যাংকে যে টাকা আছে আমাকে ট্রান্সফার করবি। সঙ্গে সঙ্গে বউ তুই তোর রাস্তা, আমি আমার রাস্তা। ভবিষ্যতে কেউ কোনোদিন আর কাউকে মুখ দেখাবো না। বল রাজি? যদি রাজি হোস তোর বউকে আমি সত্যি বলছি একটা ফুলের টোকা পর্যন্ত দেবো না। আর হ্যাঁ, তুই কে আসবি খবরদার কোনো পুলিশ বা কাউকে নিয়ে আসার হিম্মত করবি না। মনে রাখিস তোর বউ কিন্তু আমার কাছে। আগন্তুক ব্যক্তিটার কথা বলার মধ্যেই আয়াম চিল্লিয়ে বলে। গোলসের মাহমুদ, কাজটা কিন্তু ঠিক করছিস না একদম। আমি রাজি, কিন্তু খবরদার আমার বউয়ের গায়ে যেন একটা টোকাও না লাগে। যদি কিছু হয় তাহলে তোর কি হাল হবে তুই নিজেও জানিস না। অপর পাশের গোলজার মাহমুদ জোরে জোরে হেসে উঠলেন, বললেন। তুই আমার কথা, আমি তোর বউকে কিচ্ছু করবো না। ওকে, ডিল ডান। সময় মতো চলে আসিস। কথাটা বলেই গোলজার মাহমুদ ফোন কেটে দেয়। হসপিটালের বেডে শুয়ে আছে শিফা। ডাক্তার জানিয়েছে মাথায় জোরে আঘাত লাগায় অজ্ঞান হয়ে গিয়েছে। এছাড়া সিটি স্ক্যান করেও দেখা গিয়েছে খারাপের কিছু নেই। গোলজার মাহমুদ সেরিসের সামনে দাঁড়িয়ে আসেন। সেরিসকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সেরিস অনেকক্ষণ ধরে ছোটার জন্য হাত পা চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই সে সফল হচ্ছে না। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে যায়। কিন্তু এখন গোলজার মাহমুদকে সামনে রেখে আবার উত্তেজিত হয়ে আওয়াজ করতে থাকে। গোলজার মাহমুদ সেরিসের কাছে গিয়ে তার মুখের বাঁধন খুলে দেয়। সঙ্গে সঙ্গে সেরিস চিৎকার করে বলে। এই জানোয়ারগুলো ছাড় আমায়, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, ছাড়। কথাটা বলেই সে চেয়ারের সাথে জোরে জোরে হাত পা নাড়াতে থাকে। এক পর্যায়ে চেয়ার সমেত মাটিতে পড়ে যায়। তা দেখে গোলজার মাহমুদ জোরে জোরে হাসতে থাকে। তার হাসির আওয়াজ এতটা জোরে যেন চারিদিকে বাজছে। তিনি বললেন। না, চিন্তা নেই, তোরা কিছু করবো না। কিন্তু একদম কিছু করবো না তা বললে তো হয় না। একটু কষ্ট কর তোর বন্যা আসা পর্যন্ত। কথাটা বলে তিনি নিচে বসে আবার সেরিসের মুখের বাঁধন আটকে দেয়। সেভাবেই মাটিতে পড়ে থাকলো সেরিস। রাত 10টায় আয়ান গোলজার মাহমুদের দেয়াল লোকেশন অনুযায়ী এগিয়ে যাচ্ছে। যে লোকেশনটা তাকে দেওয়া হয়েছে সেই লোকেশনটা শহরের একদম বাইরে জঙ্গলের মধ্যে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা ছোট্ট খামার বাড়িতে। আয়ান গাড়ি থেকে নেমে চারপাশটা ভালো করে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে। পরনে তার ধূসর রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। মাথার চুলগুলো এলোমেলো অবস্থায়, চোখগুলো টকটকে লাল হয়ে আছে। হঠাৎ করে তার সামনে একটা ব্যক্তি এসে দাঁড়ালো, বলল। এদিকে আসুন, চেকিং করব। কোনো রকম অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করবেন না।
আয়ান কিছু না বলে দুহাত তুলে দিল। ব্যক্তিটি ভালো ভরে চেক করে নিল। তারপর ব্যক্তিটি ইশারা করতে পার হয়ে আসলো। গুলজার মাহমুদ আয়ান গম্ভীর কণ্ঠে হাত মুঠো করে বলল, সেরিশ কোথায়? আরে আরে, দাঁড়া দাঁড়া, তোর বউ ঠিক জায়গায় আছে, আগে আমাদের ডিলটা তো হতে দে। আয়ান আগের মতন গম্ভীর কণ্ঠে বলল, দে। এই তো এবার লাইনে এসছিস। তোর বাপ যদি এই কাজটা করতো তাহলে আর এত লোকের প্রাণও যেত না, আর আজকে দিনটা দেখতো না। আহারে তোর বউটা। কথাটা শোনা মাত্রই আয়ান প্রচন্ড রেগে যায়। তার মাথার শিরা উপশিরা ফুলে ওঠে। বলে, চুপচাপ পেপার দে, সাইন করে পেপার নিবি, আর আমার বউকে আমার দিবি, ঠিক যেমনভাবে ওকে নিয়ে গেছিলিস অমনভাবে। গুলজার মাহমুদ মুখ বাঁকিয়ে হাসলেন। তারপরে হাতে থাকা পেপারগুলো আয়ানের দিকে আগিয়ে দিলেন। আয়ান নিঃশব্দে সাইন করে দিল। বলল, এবার আমার বউকে ফেরত দে। গুলজার মাহমুদ বললেন, হুম হুম, এটা তো কথা হয়নি, এখনো বাকি আছে। তোর ব্যাংকে যা টাকা আছে এক্ষুনি আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার কর, বেশ শেষ, আমাদের দিন আর কিছুই না। আয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। পকেটে থাকা ফোনটা বার করলো। বার করে নিঃশব্দে তার ব্যাংকের সব টাকাগুলো গুলজার মাহমুদের ব্যাংকে ট্রান্সফার করলো। গুলজার মাহমুদের ফোনে নোটিফিকেশন আসতেই তিনি জোরে জোরে হেসে উঠলেন। বাহ, আমি ভেবেও পাইনি তুই এত সহজে মেনে নিবি। যাই হোক, এখন তোর সব কোম্পানি আমার নামে। গুলজার মাহমুদ কিছুক্ষণ থামেন, তারপর আরো জোরে জোরে হেসে ওঠেন। বলেন, শালা জানোয়ারের বাচ্চারা, জানোয়ার, এত সহজে আমাকে বিশ্বাস করে নিলি? গুলজার মাহমুদ হাত দিয়ে কিছু একটা ইশারা করলো। সঙ্গে সঙ্গে কটেজটা জ্বলে উঠল। গুলজার মাহমুদ জোরে জোরে হেসে উঠলেন। বললেন, এত সহজে আমার হাত থেকে তো কেউ ছাড়া পাবে না। আমার ভাই কেউ মেরেছিস তুই। দেখ, পারলে তোর বউকে বাঁচিয়ে নে, আর না হলে দুজনে জ্বলে ফুরে মার। কথাটা বলেই যে না পালাতে যাবে, গুলজার মাহমুদ অমনি শিহাব সজোরে লাথি মারে গুলজার মাহমুদের পায়ে। সঙ্গে সঙ্গে গুলজার মাহমুদ বসে পড়ে। তখনই পাশ দিয়ে বেরিয়ে আসে পুলিশ। গুলজার মাহমুদ চিৎকার করে বললেন, তুই ঠিক করলি না, পস্তাবে কিন্তু খুব। গুলজার মাহমুদের এমন কথায় এবার আয়ান হেসে উঠল। বলল, আগে নিজে তো বাজ, এই দেশের সরকারের নিয়ম নিশ্চয়ই ভালো করে জানিস। আগে দেখ, যে পুলিশের কাছে ধরা পড়েছিস এই জন্মে তোর ছাড় হয় কি। কথাটা বলে আয়ান দৌড়ে ঢোকে জ্বলন্ত কটেজে। কোন রকমে ভেতরে প্রবেশ করে দেখে সেরিস মাটিতে শুয়ে অজ্ঞান হয়ে আছে। এক মুহূর্তে সেরিসের এমন অবস্থা দেখে আয়ান প্রচন্ড রেগে যায়। পরক্ষণেই সঙ্গে সঙ্গে সেরিসের কাছে গিয়ে তার হাত পা মুখ খুলে কোলে তুলে নিয়ে বের হয়ে আসে। সময়টা গ্রীষ্মের শেষ, শীতের শুরু, হালকা হালকা ঠান্ডা আবহাওয়া। আব্বু ততন যাবে। আয়ান সেরিসকে কোলে নিতে নিতে বলে, এই তো আম্মু, আমি তো রেডি। দেখো, তোমার আম্মু এখনো রেডি হয়নি। সেরিস ওয়াশরুম থেকে শাড়ির কোঁচা ঠিক করতে করতে বার হতে হতে বলে, এই আমার নামে একদম দোষ দেবেন না। আপনার মেয়ে রেডি করাতে করাতে আমার লেট হয়ে গেছে। তখনই ছোট সেজুতি বলে, এই আম্মু, পাপাকে তিতু তোলবে না, তুমি চুপ থাকবো, রেডি হও তো। সেরিস মুখ বাঁকিয়ে বলে, বাপকা বেটি, একদম বাপের কার্বন কপি। মায়ের এমন কথা শুনে ছোট্ট সেজুতি পিছন ঘুরে তার পাপার কোলে উঠে পড়ে। আয়ান সেজুতিকে কোলে নিয়ে ঘরে সোফায় বসে দেখে সেরিস চুল আঁচড়াচ্ছে। পরনে তার নীল রঙের শাড়ি। অবশ্য আজ আয়ানও নীল রঙের পাঞ্জাবি পরেছে, সাথে তাদের মেয়ে সেজুতিও নীল রঙের ফ্রক পরেছে। সেরিস আগের থেকে একটু মোটা হয়েছে। অবশ্য মা হওয়ার পর সকলেরই শরীরের গঠন পরিবর্তন হয়, সেরিসের ক্ষেত্রেও তাই। কিন্তু স্বভাব চাঞ্চল্য এখনো আগের মতোই আছে। আয়ান এক দৃষ্টিতে সেরিসকে দেখছে। সেরিস রেডি হয়ে আয়ানের উদ্দেশ্যে বলে, কি মিস্টার মির্জা, চলেন নাকি? এমন ভাবে কি দেখেন? আয়ান সোফা থেকে উঠে সেরিসের সামনে দাঁড়িয়ে এক হাতে সেজুতিকে কোলে নিয়ে অপর হাতে সেরিসের মাথায় রেখে কপালে আলতো করে চুমু খেয়ে বলে, হারিয়েছি আমি তোমার মুগ্ধতায়, বিলীন হয়ে গেছি তোমার চোখের মায়ায়, তোমার হাসির ঝিলিক, মধুর শব্দের সুরে। ভুলে গেছি আমি, স্বপ্নে ভাসছি দূরে। যতবারই তুমি সামনে এলে পৃথিবী যেন থেমে যায়। একই খেলা, তোমার চোখের আলো, চিরন্তন আশা। হারিয়ে গেছি আমি, তাতে কিসের আশা? তোমার মধুর ভাষা, বাতাসে ভাষা, এমন অদৃশ্য এক মোহ যে স্থির করে রেখেছে। হারিয়ে গেছি আমি আমার নিজস্বতায়, এখন আমি শুধু তোমার মুগ্ধতায়। সেরিস মুচকি হেসে বলে,
তারা আজ তিনজনে সারাদিন বাইরে ঘুরবে, মূলত তাদের মেয়ের আবদার। হ্যাঁ, সে যদি হচ্ছে আয়ান আর সেরিসের মেয়ে, বয়স 2.5 বছর, মাত্র কথা বলতে শিখেছে, আয়ানের মায়ের নামে নাম রেখেছে। আয়ান মেয়েটা দেখতেও হয়েছে আয়ানের মায়ের মতো। সে যদি যখন 1.5 মাস পেটে, তখনই তারা বাংলাদেশে ফিরে আসে, সেই চিরচেনা বাড়িতে যেখানে আয়ান সেরিসের ছোটবেলা কেটেছিল। আয়ান এখন বাংলাদেশের অফিস সামলায়, কানাডার অফিস মূলত আয়ানের মামা দেখাশোনা করে। শিহাবরাও বাংলাদেশে এসেছে। সে যদি হওয়ার কিছুদিন আগে আয়ানদের সাথে মিস জেনিও এসেছে, মিসেস লিলিকেও আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি তার মাতৃভূমি ছেড়ে আসতে চায়নি। মাঝে মধ্যে তিনি বাংলাদেশে ঘুরতে আসেন, আয়ান সব ব্যবস্থাই করে দেয়। অন্ত আর শিফাও কিছুদিন পর একেবারে বাংলাদেশে ব্যাক করবে। সে যদি হওয়ার সময় সকলের ছিল, কিন্তু আবার যে যার কর্মস্থানে ফিরে গেছে। একটা পার্কের মধ্যে একটা চেয়ারে আয়ানের কাঁধে মাথা দিয়ে বসে আছে সেরিস। সামনে সে যদি খেলা করছে। সময়টা গোধূলি বেলা। সেরিস হঠাৎ বলে উঠল। আয়ান মুচকি হেসে গান ধরে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে।